আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সেফ এক্সিট মানে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে মোটামুটি ভালো একটা নাটক জমে উঠেছে। এমনকি মাঝে মাঝে মনে হয় যে একটা পুরনো প্রবাদ আছে না, যে চোরের মায়ের বড় গলা, সেরকম গলাও যেন শুনতে পাচ্ছি। দেখুন, প্রথম প্রসঙ্গটা তুলেছিলেন একজন সাবেক উপদেষ্টা, তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছিলেন যে উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন, লিয়াজও মেনটেন করছেন। কেন? সেফ এক্সিটের জন্য, যাতে তাদের দায়িত্ব শেষে যাতে তারা কোনো ধরনের আইনগত ঝামেলায় না পড়েন, কোনো দুর্নীতির মামলায় জড়িয়ে না যান, অথবা অন্য কোনো অপরাধের জন্য কোনো সাজার সম্মুখীন তাদেরকে না হতে হয়। এবং উনি বলার পর 3-4 দিন হয়ে গেল, প্রথম কেউ কিছু বলছিলেন না। প্রথমে কথা বললেন মৎস্য বিষয়ক উপদেষ্টা। উনি যে কি বললেন আমি কিছু বুঝলাম না, তবে যাই হোক, উনি বললেন যে না, সেফ এক্সিট নিতে হবে। কেন নিতে হবে না, আমরা তো ভালোই করছি, এরকম। এরপর আজকে আমরা দেখলাম যে আরেকজন উপদেষ্টা, এই পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, উনি কিন্তু আবার আজকে বেশ সচিবালয়ে স্পষ্টভাবে বলেছেন যে ওনার সেফ এক্সিট কেন নেবেন। এবং উনি বলেছেন যে যদি কেউ সেফ এক্সিটের অভিযোগ তুলে তাহলে তাকে তথ্য প্রমাণ সহ যেন উনি দেন। উনি এই চ্যালেঞ্জটা করলেন। আপনাদের মনে আছে, আমিও কিন্তু 2 দিন আগে যখন প্রথম এটা নিয়ে কথা বলি, তখন আমি বলেছিলাম যে নাহিদ ইসলামের এখন উচিত হবে তথ্য প্রমাণ সহ নামগুলি বলে দেওয়া। কেন উনি তথ্য প্রমাণ দিবেন না? যখন নাম দিবেন, যদি উনি তথ্য প্রমাণ না দেন, তাহলে তো এটা সবার উপরেই কিন্তু ছড়িয়ে পড়ে। এখন উনি কি প্রেশারের মুখে পড়ে চুপ করে থাকবেন? এবং আপনারা মনে করতে পারবেন, আরও কিছুদিন আগে একজন সাবেক সচিব, তিনি প্রশাসন ক্যাডারের একটা অনুষ্ঠানে বলেছিলেন যে এই সরকারের 8 জন উপদেষ্টার ব্যাপারে, তাদের দুর্নীতির ব্যাপারে তথ্য প্রমাণ ওনার কাছে আছে। এবং আছে যে এটা বলার পর নানা রকম হইচই হয়েছে। উনি কিন্তু 8 জনের কারো নাম দেননি। নাম না দেওয়ার ফলে পরের দিন দেখলাম উনি চুপ হয়ে গেলেন, আর কেউ কিছু বললেন না। আমি সন্দেহ করি, আবার বলছি, আমি সন্দেহ করি ওই 8 জন কোথাও ওনার সঙ্গে যোগাযোগ করেছেন, করে ওনাকে কিছু টাকা পয়সা দিয়ে থামিয়ে দিয়েছেন। এবং উনিও, ওই লোকটা যিনি সাবেক সচিব, এবং উনি একসময় খালেদা জিয়ার খুব ঘনিষ্ঠ ছিলেন, বিএনপির খুব ঘনিষ্ঠ ছিলেন, এখনও খুব ঘনিষ্ঠ আছেন, এবং এই ঘনিষ্ঠতার জোরে উনি অফিসার্স ক্লাবেরও অনেক বড় পদ বাগিয়েছেন, কোনো সন্দেহ নাই। আমি সন্দেহ করি উনি একটা বিপুল পরিমাণ অর্থ পাওয়ার জন্যই ওই 8 জনের নাম বলেছিলেন। ওনার কাছে তথ্য প্রমাণ নেই এটা আমি বিশ্বাস করি না, আমি মনে করি আছে। তথ্য প্রমাণ না থাকলে উনি ওভাবে কথাটা বলতেন না অপ্রকাশ্যে। এবং যখন বলেছেন, তার সামনে থাকা সমস্ত সচিব এবং প্রশাসন ক্যাডারের অন্য যত লোক ছিল, সবাই কিন্তু হাততালি দিয়ে ওনাকে বাহবা দিয়েছেন। তার মানে যারা ওখানে ছিলেন, যারা উপদেষ্টার সঙ্গে কাজ করেন, তাদেরও বোধহয় এই বিষয়টা কমন পড়ে গিয়েছিল। তারপর কিছু হলো না। কেন সবাই চুপ হয়ে গেল? উনি তো পারতেন এই 7 জন 8 জনের যে তথ্য প্রমাণ ওনার কাছে আসলে দুদককে দেওয়ার জন্য, উনি তো পারতেন এই 8 জন দুদক যদি কোনো অ্যাকশনে না যায়, উনি এটা প্রেসের কাছে নিয়ে আসতে পারতেন। 8 জন করাপ্ট লোক যদি একটা উপদেষ্টা পরিষদে থাকে, সরকারের মন্ত্রী পরিষদে থাকে, তাহলে দেশটার কি অবস্থা হওয়ার কথা? তাহলে উনি কি দেশের পক্ষে বলেছেন কথাটা, নাকি এই উপদেষ্টাদেরকে ধমক দিয়ে নিজের পক্ষে কিছু মাল কামাই করার জন্য বলেছেন, নাকি উপদেষ্টাদেরকে হেল্প করেছেন? কোনটা? এখানে সবচেয়ে ভালো পদ্ধতি হলো উনি যে দেশের পক্ষে, জনগণের পক্ষে কথাটা বলতেন, সেক্ষেত্রে ওনার নামগুলি প্রকাশ করা ফরজ ছিল। উনি ফরজ লঙ্ঘন করেছেন। ওনার ফরজ লঙ্ঘন করার জন্য আমি মনে করি ওনার কবিরা গুনাহ হয়েছে। উনি ভয়ঙ্কর অন্যায় করেছেন। আমি কবিরা গুনার কথাটা এমনি বলার জন্য বললাম, কিন্তু উনি ভয়ঙ্কর অন্যায় করেছেন। উনি লেনদেন করে চুপ হয়ে গেছেন। একই রকম কথা আমি এখানেও বলবো। নাহিদ ইসলাম কি নামগুলি বলবেন? যদি নাম না বলেন, তাহলে আমি মনে করব উনিও লেনদেনের মাধ্যমে চুপ হয়ে যাচ্ছেন। মালপানি পেয়েছেন, অথবা সুযোগ সুবিধা পেয়েছেন, ক্যাশ অর কাইন্ড, আমি জানি না। এবং এগুলোর পরে আজকে দেখলাম সৈয়দ রিজওয়ানা হাসানও কিন্তু একই চ্যালেঞ্জ করলেন যে অভিযোগগুলির তথ্য প্রমাণ ওনারা দিচ্ছেন না, কেন পরিষ্কার তথ্য প্রমাণ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। এবং উনি বলেছেন, ওনার কথাটা শুনুন উনি কি বলেছেন। উনি বলেছেন যে উনি মানে নাহিদ ইসলাম, এটা উনি অভিমান থেকে বলেছেন, নাকি ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো ওনাকে পরিষ্কার করতে হবে।
তাকে তার বক্তব্যকে সাবস্ট্যান্সিয়েট করতে হবে। তার মানে কি হচ্ছে, উনি সম্ভাব্য দুটো জিনিস দেখেছেন। একটা হলো যে ওনার নিজস্ব কোনো ক্ষোভ আছে অথবা ওনার কোনো অভিমান আছে। নেইটা কি? নেই হলো সত্যতা। তার মানে রিজওয়ানা হাসানের কথায় নাহিদ ইসলাম একজন মিথ্যাবাদী, কথা পরিষ্কার ভাই, কথা পরিষ্কার। এখন নাহিদ ইসলামকে ওনার এই মিথ্যাবাদী এই বিশেষণটার নামের সঙ্গে জুড়ে নিয়েই বাকি সময় কাটাবেন, নাকি সত্যবাদী হিসাবে নিজের অবস্থানটাকে ক্লিয়ার করতে চাইবেন? কেউ কেউ তো বলবেন আমি নাহিদ ইসলামকে উস্কে দিচ্ছি। যদি বলেন আমি তার সঙ্গে একমত, আমি উস্কে দিচ্ছি। কারণ আমি উস্কে দিচ্ছি নাহিদ ইসলামের সঙ্গে অন্য কারো যুদ্ধ দেখার জন্য না, আমি উস্কে দিচ্ছি এই দেশটার ভালোর জন্য। আমি উস্কে দিচ্ছি এই চোর এবং মিথ্যাবাদী, কে চোর কে মিথ্যাবাদী, এটা প্রমাণিত হওয়ার জন্য। কারণ এরা একজন আমাদের এখন এইমাত্র দেশ চালাচ্ছেন, আর একজন দেশ চালাতে চাইছেন। দুজনের ব্যাপারে আমাদের ক্লিয়ার হওয়া উচিত। দেখুন, তথ্য প্রমাণ কথা যদি বলা হয়, আমি রিজওয়ানা হাসানকে বলি। আজকে থেকে বেশ কিছুদিন আগে, এই গত মাসের 25 তারিখে সোশ্যাল মিডিয়ায় একজন সাংবাদিক আছে আমাদের খুব সক্রিয়, সোশ্যাল মিডিয়া প্রায় নানা রকম তথ্য প্রমাণ সন্নিবেশ করেন, এবং সেখানে উনি একটা তথ্য, মিস্টার জুলকারনাইন স্যার, উনি একটা তথ্য দিয়েছিলেন যে বিগত সরকার মানে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার কেশিয়ার হিসেবে যাকে অভিহিত করা হয়, সেই জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তার বিশাল প্রপার্টি এখন রক্ষণাবেক্ষণ করছেন, মালিকানায় আছেন কে? এই রিজওয়ানা হাসানের স্বামী এবং পুত্র। এটা উনি তথ্য প্রমাণ সহ লিখেছেন, ডকুমেন্টও দিয়েছেন। এবং প্রশ্ন হচ্ছে ওনাদের যে হামিদ সোয়েটার, নসরুল হামিদ বিপুর যে হামিদ সোয়েটার, সেটার মালিকানা এখন এই দুজনের নামে, রিজওয়ানা হাসানের স্বামী এবং পুত্র নামে ট্রান্সফার করা হয়েছে। এটা অনেকেই দীর্ঘদিন ধরে জানতেন যে বিপুর সঙ্গে রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক, এটা অনেক বছর ধরে সম্পর্ক। আমি এটাও বলবো যে আওয়ামী স্বৈরাচারের সবচেয়ে সুবিধাভোগী যে 2-3 জন লোক, তাদের একজনের সঙ্গে যাদের ঘনিষ্ঠতম সম্পর্ক, বন্ধুও বলা হয়ে থাকে, তার পরিবারের লোককে উপদেষ্টা হয় কিভাবে? এটা একটা বেসিক কোশ্চেন। আওয়ামী পরিবারের একজন লোক হেঁটে গেলে পর তার ছায়া যার উপর পড়েছে তাকেও কিন্তু স্বৈরাচারী আখ্যা দিয়ে মবের শিকার হতে হয়েছে। তো উনি কিভাবে উপদেষ্টা হয়ে গেলেন? প্রশ্নের জবাবটা কি? এবং বিপুল সম্পত্তি যে ওনাদের কাছে, ওনার ফ্যামিলির কাছে রয়ে গেছে, এখন ওনারা তো বলবেন এগুলো আমাদের নামে ট্রান্সফার হয়ে গেছে। আরে ভাই, এস আলমের অনেক সম্পত্তি তার বাড়ির কাজের লোকের নামে ট্রান্সফার হয়ে গেছিল, হয়েছিল না? কিভাবে বাংলাদেশের সম্পদ কার নামে কোনটা থাকে এটা তো আমরা বুঝি, সবাই জানে। এখনো মানে উনি চলে যাওয়ার আগের দিন পর্যন্ত এই শিল্পের যে অ্যাসোসিয়েশন, তার ডিরেক্টরিতে পর্যন্ত তাদের নাম আছে, সবাই জানে এটা তাদের প্রপার্টি। উনি দেখভাল করতেন এবং এখনও দেখভাল করে যাচ্ছেন, এটা দৃশ্যত। আরও কত সম্পদ এখন পর্যন্ত শুনেছেন যে নসরুল হামিদ বিপুর কোনো সম্পত্তি নিয়ে কোনো রকম ঝামেলা হয়েছে? উনি তো শেখ হাসিনার কেশিয়ার ছিলেন না ভাই, তার প্রপার্টি কিন্তু খুব নিরাপদ আছে। উনি অত্যন্ত নিরাপত্তার মধ্যে দেশ ত্যাগ করতে পেরেছেন। কার ছত্র ছায়ায়? কিভাবে? এই সমস্ত প্রশ্নের জবাব কি সৈয়দ রিজওয়ানা হাসান দিয়েছেন? উনি এখন নাহিদ ইসলামের কাছে প্রশ্ন চাচ্ছেন কেন? আপনি এটাকে ক্লিয়ার করেন ভাই, আপনি নামে উত্থাপিত ক্লিয়ার করতে পেরেছেন? আমরা গতকালকে দেখেছি যে একটা নিউজ দেখলাম আমরা প্রথম আলোতে, দুটো বেসরকারি টেলিভিশনকে এই সরকার আগের নিয়মে, মানে স্বৈরাচারী সরকার যেভাবে চালাতো সেই নিয়মে দুটো বেসরকারি টেলিভিশনকে অনুমোদন দেওয়া হয়েছে। এই অনুমোদন দিয়েছে তারা কারা? দুজনের নামে আরিফুর রহমান, একজন আরিফুর রহমান, একজন আরিফুর রহমান তুহিন। এরা কারা? এদের একমাত্র পরিচয় হলো এরা নাগরিক পার্টির সঙ্গে অথবা নাগরিক পার্টির আগে যে নাগরিক কমিটি ছিল তাদের সঙ্গে রিলেটেড। তার মানে ওরা নিজেদের দুজন লোককে দিয়েছেন। নুরুল হক নূর, যাকে ভিপি নূর হিসেবে সবাই চিনে, গণ অধিকার পরিষদের যিনি মূল নেতা, তিনি আজকে বলেছেন যে এদেরকে তো আমি চিনি, এরা তো একসময় আমার সঙ্গে আন্দোলন করতো, আমার সঙ্গে সংগঠন করতো, এদের তো ঢাকা শহরের সংসার চালানোর অবস্থা নাই। এদের একজন একটা ইংরেজি পত্রিকা চাকরি করতো, আরেকজন একটা পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ছিল। দেখেন ভাই, আমি অনেক বছর, প্রায় 3 দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করি। কোন সাংবাদিকতা মানে কোন পত্রিকার কেমন বেতন স্কেল এটা আমি খুব ভালোভাবে জানি। একটা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার কত হাজার টাকা বেতন পায় এটাও আমি জানি। 10-12 হাজার টাকার উপরে কেউ বিশ্ববিদ্যালয় রিপোর্টার বেতন পায় না ভাই। তো তারা সংসার চালাতে পারতো না আগে, তারা টিভির মালিক হয়ে গেল।
টেলিভিশন চালাতে গেলে প্রথমত নিয়ম আছে, কিন্তু আপনি টিভিতে চালাবেন, আপনার প্রপার্টি দেখাতে হবে, আপনার ব্যবসা দেখাতে হবে, আপনার ইনকাম ট্যাক্স দেখাতে হবে। এগুলো কীভাবে দেখালো? এদের সম্পর্কে কে না জানে? মালিক হয়ে গেল কে? মালিক তাদের লাইসেন্স দিল তথ্য মন্ত্রণালয় দিল। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন? মাহফুজ আলম আছেন। কয়েকদিন আগে এই মাহফুজ আলম কয়েকদিন আগে সিজিএস এর একটা প্রোগ্রামে বড় বড় কথা বলেছেন, কিন্তু কথা বলে আমারও ভালো লেগেছিল যে কিভাবে সরকার গঠন হওয়ার পরে আওয়ামী লীগ আর জামাত বিভিন্ন পদ দখল করেছে বলেছিলেন। কিন্তু ওইখানে আরেকজন সাংবাদিক মিস্টার কামাল আহমেদ, তিনি ডেইলি স্টারে আছেন এবং উনি এই গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন। উনি জিজ্ঞাসা করেছিলেন তাকে, আপনারা নতুন একটা টেলিভিশন দিচ্ছেন কিনা? মাহফুজ আলম মুখ পুষে না করেছেন, আমরা দিচ্ছি না। তার এক সপ্তাহের মধ্যে দেখলাম 2টা টেলিভিশনের পারমিশন হয়ে গেল। মাহফুজ আলম এবার কি বলবেন? মাল খেয়েছেন? আমি তো সন্দেহ করি আপনার এই সন্দেহ মোচন করা আপনার দায়িত্ব। আপনি 2 দিন আগে বলেছেন যে আপনার কোনো টেলিভিশনের লাইসেন্স দিচ্ছেন না। তার এক সপ্তাহ না যেতে আমার দেখলাম যে 2টা টেলিভিশন লাইসেন্স পেয়ে গেল। তারা কারা? আপনাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভাই, এটাকে বলে স্বজনপ্রীতি বলা হয়? স্বজনপ্রীতি কি অন্যায় নয়? যারা স্বজনপ্রীতি করবেন তারা কি আগামী সরকারের কেউ আসবে, যদি কোনো গণতান্ত্রিক সরকার আসে, যদি কোনো সেন্সিবল গভর্নমেন্ট আসে, তারা কি এই স্বজনপ্রীতিগুলোর জন্য তার বিচারের মুখোমুখি এদেরকে করবেন না? করবেন তো, এবং করবেন বলেই এই আশঙ্কা থেকেই তারা কিন্তু এখন সেফ এক্সিট খুঁজছেন। অস্বীকার করে লাভ নাই, বলুন, কথা বলুন। আমরা আরো অনেক ঘটনা জানি। আজকে কোনো উপদেষ্টা পদত্যাগ করুন, কালকে দেখবেন তার বিরুদ্ধে কত কত অভিযোগ চলে আসে। এখন অনেকে ভয়ে বলে না, কারণ উপদেষ্টাদের সঙ্গে অনেকের সম্পর্ক আছে, তারে কোন প্যাচে ফেলাই দেয় তাদের কোনো ঠিক নাই। কিন্তু এখন কেউ কিছু বলে না। যখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার অনেক অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না। তো পলিটিক্যাল লিডাররা মেঠো বক্তৃতা করতেন, এর চেয়ে বেশি কিছু হতো না। এখন তো সব বেরিয়ে আসছে, এটাই হয়। কাজেই চলে যাওয়ার আগে আপনারা অনেক কিছু হয়তো জানবেন। তো এই যে বিষয়গুলো ভাই, এগুলোর তো একটা